বন্ধুরা, আজকে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে আমরা আসবো একটা দারুণ ইন্টারেস্টিং সেক্টরকে নিয়ে আলোচনা করব। ব্রেকিং কিছু নিউজ নিয়ে রয়েছে এবং 3টে সুপার স্টককে নিয়ে আলোচনা করব যেগুলো ডিসকাউন্টেড ভ্যালুতে পাওয়া যাচ্ছে। তো আসা যাক বন্ধু, আসার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলের পক্ষ থেকে। আর তোমরা এখানে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এই কারণে সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো তোমার কাছে পৌঁছে যাবে, নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন সমস্ত কিছু। আর যারা পুরনো রয়েছে আমার সাবস্ক্রাইবার, তাদের প্রচুর লাইক, কমেন্ট, শেয়ারে আমি মুগ্ধ। তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসা যাক অসাধারণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে। কোনো অংশকে স্কিপ করবে না, প্রচুর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে পুরো ঠাসা রয়েছে এই টোটাল ভিডিওটা। তো ঘটনা যেটা প্রথম আমি বলবো সেটা হচ্ছে স্পেস সেক্টরকে নিয়ে। আজকে এই মুহূর্তে সবচেয়ে হট বিষয় হচ্ছে স্পেস সেক্টর। আমরা যারা ইনভেস্টর রয়েছি তারা তখনই পয়সা আমরা ইনকাম করতে পারবো যখন কিনা আগে থেকে আমরা কোন কোন সেক্টরগুলো ইমপ্রুভমেন্ট করতে চলেছে, কোন সেক্টরের মধ্যে এখনই বিনিয়োগ করলে ভবিষ্যতে গিয়ে বিশাল একটা টাকা আমরা রিটার্ন পেতে পারি সেটা জানতে পারবো। তাহলে সেটা জানার জন্য আমাদেরকে কিন্তু একটা বিষয়কে মনে রাখতে হবে, এবং সেটা হচ্ছে কোন সেক্টরে উন্নতি হচ্ছে। কেন আমি স্পেস সেক্টরের কথা নিয়ে বললাম, তার যে প্রধান কারণ সেটা হচ্ছে প্রেজেন্টলি ভারত সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গগনযান মিশন বলছে। গগনযান মিশন এই ব্যাপারটা হচ্ছে 4জন অ্যাস্ট্রোনটকে ফিক্সড করা হয়েছে। এই 4জন অ্যাস্ট্রোনট আগামী দিনে 2024-25 সালের মধ্যে একটা লঞ্চ হবে, যে স্পেস রিসার্চ প্রোগ্রাম চলছে যেখানে মানুষকে পাঠানো হবে স্পেসে এবং সেখানেই তারা রিসার্চ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা সারা আন্তর্জাতিক ক্ষেত্রে সারা পরিচালনার বিষয়, কারণ পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মাত্র দেশ তারা পৌঁছতে পেরেছে সেখানে। তো এই অদ্ভুত অসাধারণ জায়গায় পৌঁছানোর জন্য আমাদের দেশীয় যে সমস্ত সায়েন্স আছে সেটার যে পরিমাণ অগ্রগতি হবে, তার সমসাময়িক যে সমস্ত সরকারি এবং প্রাইভেট অর্গানাইজেশনগুলো উন্নতি লাভ করবে, সেইগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে। এখানে প্রথম যে কথা সেটা হচ্ছে 2024-25 সালে যে ব্যাপারটা বলা হয়েছে সেই স্পেস সেক্টরের ব্যাপারে, তার মানে স্যাটেলাইটের দিকে নজর রাখতে হবে। স্যাটেলাইট কমিউনিকেশনের ব্যাপারে কোন কোন কোম্পানিগুলো সবথেকে বেশি এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছে সেটা এবার আমরা একটু দেখে নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সেক্টরটার কথা, যে স্টকটার কথা ফার্স্ট আমাদের কাজের মধ্যে রয়েছে, সব থেকে বেশি এগিয়ে রয়েছে এই স্পেস রিসার্চের ব্যাপারে ইসরোর সঙ্গে সহযোগিতা করছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে এমটার টেকনোলজিস। এমটার টেকনোলজি একটা অসম্ভব ভালোভাবে কাজ করছে সেক্টর, এবং সেখানে দাঁড়িয়ে এবং যে বক্তব্যগুলো রাখা হচ্ছে তারা যেরকম ক্লিন সায়েন্সের উপর কাজ করছে, সেরকমভাবে কিন্তু নিউক্লিয়ার রিয়েক্টরের উপর কাজ করছে, তেমনি স্যাটেলাইট ভেহিকলসগুলোকে যেটাকে বলা পিএসএলভি, তার উপর স্পেশাল এক ধরনের রিসার্চ ক্রায়োজেনিকের উপর কাজকর্ম করছে, এবং ক্রায়োজেনিক যে এরিয়া তাতে এরা বিশেষভাবে দক্ষতা লাভ করেছে। ক্লিন এনার্জির উপরও টোটালি ফার্স্টে কনসেন্ট্রেট ছিল, যে কারণে ব্লুম এনার্জি বলে একটা কোম্পানি ইউএসের, সারা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোম্পানি, তাদের সঙ্গে এদের একটা টাই আপ করা ছিল। এখন তারা কি করেছে, সেই ক্লায়েন্ট কনসেন্ট্রেশনটাকে ব্রেক করে স্যাটেলাইটের দিকে, কমিউনিকেশনের দিকে নজর দিয়েছে। তো এই মুহূর্তে সবথেকে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এক নাম্বার আমরা দেখে নেব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কিন্তু এ ব্যাপারে কী বলছে, আমরা জেনে নেব অন্যান্য বিষয়গুলো। তার আগে একটা ঘটনা সেটা হচ্ছে যে শুধু এমটার টেকনোলজি একা নয়, এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি রয়েছে এই স্পেস রিসার্চের ব্যাপারে, যেরকম ডেটা প্যাটার্নও সাংঘাতিকভাবে কাজ করছে, অ্যাভান্টেল যাকে আমি এগুলো নিয়ে বলেছি আগে, পারাস ডিফেন্স এও কিন্তু কাজ করছে। তো এরা সমস্ত স্যাটেলাইট কমিউনিকেশন কাজ করছে, সবচেয়ে অগ্রগণ্য ভূমিকায় রয়েছে এমটার। এবং শুধু তাই নয়, এমটার কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্ট 30%-এর বেশি ডিসকাউন্ট হয়ে গেছে। এবারে আসা যাক চটপট করে ম্যানেজমেন্ট কি বলছে। ম্যানেজমেন্টে কল বলে এটাকে, কনফারেন্স কল। এই ধরনের কলে যারা ওখানকার সিইও থাকে, এমডি থাকে, তারা বক্তব্য রাখে ইনভেস্টারদের যে এই মুহূর্তে কোম্পানির কী সিচুয়েশন রয়েছে, ভবিষ্যৎ কী চিন্তা ভাবনা করছে, এবং ম্যানেজমেন্ট এখানে প্রতিটা কথা সত্যি বলে। যদি এখানে একটা কথা মিথ্যা থাকে ম্যানেজমেন্টের, তাহলে কিন্তু কোম্পানিটার মারাত্মক একটা এফেক্ট হবে। কোনো কোম্পানি ম্যানেজার বা কোনো কোম্পানির সিইও চাইবে না সেখানে মিথ্যা কথা বলতে, তার মানে ঘটনাগুলো সত্যি। ম্যানেজমেন্ট তরফ থেকে যে কথা বলা, প্রথম হচ্ছে এরা কাজ করছে সিভিল, যেটা রিয়েক্টরের উপর, সিভিলিয়ান নিউক্লিয়ার বলা হয়, সেখানের উপর কাজ করছে। ডিফেন্স এবং অ্যারোস্পেসের উপর কাজ করছে, এরা স্পেস রিসার্চের উপর কাজ করছে। তারপরে সূক্ষ্ম সমস্ত প্রিসাইজ বল বিয়ারিংসগুলো, স্ক্রুগুলো, যেগুলো বহু রিসার্চের উপর কাজ করা, কারণ সেগুলো খুব প্রিসাইজ এবং খুব গুরুত্বপূর্ণ, সূক্ষ্ম, সেগুলো কাজ করে। প্লাস এদের কাজ ক্লিন এনার্জি, এর ওপরে ম্যাক্সিমাম এদের কিন্তু এই মুহূর্তে রিটার্নটা আসছে। প্লাস এরা মেরিনের ওপরেও কাজ করে। তো এতগুলো কাজ এই মুহূর্তে কলের মাধ্যমে শেয়ার হোল্ডারের সাথে যে ম্যানেজমেন্ট কথা বলেছে, সেখানে যে বক্তব্য ওরা রেখেছে সেখানে বলা হচ্ছে 1 নাম্বার ওরা 300 কোটি টাকা কিন্তু ক্লিন এনার্জির উপরে খরচ করতে চলেছে এরা, এবং
এই কনকলের মাধ্যমে শেয়ারটার সাথে কথা বলা হবে এবং সেখানে যে বক্তব্যগুলো রেখেছে এই এমটার টেকনোলজির ম্যানেজমেন্ট এমডি এবং সিইও সাহেব, তিনি বলেছেন এই মুহূর্তে 300 কোটি টাকা ক্লিন এনার্জি থেকে ইনকাম হবে, 1 নাম্বার। 2 নম্বর, স্পেসের উপর যদি নজর দিই সেখানে বলছে 23 কোটি টাকা আমাদের এই Q3 ফাইন্যান্সিয়াল 2024-এ কিন্তু অর্ডার পেয়েছে এরা। শুধু তাই নয়, এরা যেটা বক্তব্য ম্যানেজমেন্ট বলছে আরও বড় বড় অর্ডারগুলো কিন্তু এমএনসি থেকে পেতে চলেছে, মানে বড় বড় যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে সারা বিশ্বে, সেখান থেকে কিন্তু স্যাটেলাইটের কমিউনিকেশনের উপরে ভালো অর্ডার পেতে চলেছে। তারা বলছে স্পেস এবং অ্যারোস্পেস এর ওপরে, স্পেস এবং অ্যারোস্পেসে প্রায় 150 কোটি টাকার মতো রেভিনিউ কিন্তু নেক্সট ইয়ারে আসতে চলেছে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মাত্র 45 কোটি, মানে 45 কোটি থেকে 150 কোটিতে পৌঁছতে চলছে 1 বছরের, মানে 1.5 গুণ 3 গুণ বাড়তে চলেছে, 3 গুণের বেশি। শুধু স্পেসের থেকেই 110 কোটি টাকা ওদের কিন্তু রেভিনিউ আসতে চলেছে। এবং কোম্পানি ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যেটা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, 30 থেকে 40%, 30 to 40% তাদের যে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু গ্রোথ হতে চলেছে আগামী ফাইন্যান্সিয়াল 2026-এ। এবং এই যে রেভিনিউটা গ্রোথ হবে এটা একটা বিশাল বড় বলে মনে করে নেওয়া হচ্ছে। এবং নিউক্লিয়ার থেকে অর্ডার ওরা পেতে চলেছে 65 crores। একটা ছোট্ট স্মল ক্যাপ কোম্পানির পক্ষে এই ধরনের অর্ডারগুলো কিন্তু বিশাল বড় মানে গুরুত্ব রাখে বলে মনে করে নেওয়া হয়। নেক্সট আমরা দেখবো সেটা আরেকটা পয়েন্ট, সেখানেও বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল 2025-এর মধ্যে 400 থেকে 425 কোটি 400 to 425 crores-এর ফুয়েল সেল, তারপরে একটা হচ্ছে হাইডেল এবং আদার বেশ কিছু অর্ডার পেতে চলেছে। তো এই যে কোম্পানিটা কথা বলবো, কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, এই মুহূর্তে 6005 কোটি টাকা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। এবং এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু এখনও আফটার এতটা ডাউন হওয়ার পরেও এখনও কিছুটা ওভার ভ্যালুড জায়গায় রয়েছে। এবং আরও কিছু জায়গা দেখবে, সেটা হচ্ছে প্রোমোটার কিন্তু প্রায় 1.78% স্টেক সেল করে দিয়েছে। এবং যেটা বলছে সেটা হচ্ছে 9% মতো, যেটা প্রোমোটার এখন রয়েছে 1.88% সেল করার পরে ওদের রয়েছে প্রায় 37% মতো প্রোমোটার রয়েছে। প্রোমোটার 9.16% কিন্তু প্লেজিং রেখেছে, মানে স্টকগুলোকে প্লেজ বন্ধক রেখে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে বড় বড় কাজগুলো প্রজেক্টগুলো পেতে চলেছে বা পেয়েছে এরা, এই প্রজেক্টগুলোর জন্য প্রচুর খরচের দরকার পড়ে এবং এই এত পরিমাণ খরচা কখনো একটা ছোট কোম্পানির পক্ষে বিয়ার করা সম্ভব না যদি না কোনো বন্ধক না নেয়, যদি না কোনো লোন না নেয়। তো সেসব দিকে যদি তুমি দেখো তাহলে দেখবে যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটাকে লোন নিতে বাধ্য হতে হয়েছে, কোম্পানিটাকে প্লেজিং রাখতে বাধ্য হতে হয়েছে। তো আমরা ভবিষ্যতে কিন্তু এই কোম্পানির একটা ভালো জায়গা দেখতে চলেছি। পরে ঘটনা হচ্ছে এমটার আরোগুলো বিষয়, সেটা হচ্ছে যদি তুমি দেখে নাও কোম্পানিটার সেলস গ্রোথ যেটা ছিল 2020 সালে 200 কোটি টাকা, সেটা কিন্তু 2023 সালে হচ্ছে 600 কোটি টাকা, মানে সেলস গ্রোথ কিন্তু বেড়েছে 3 গুণ। তুমি যদি প্রফিট গ্রোথ দেখো সেখানেও দেখবে রিমার্কেবল ইম্প্রুভমেন্ট, যেটা ছিল অ্যাপ্রক্সিমেট 30 কোটি ছিল 2020 সালে এবং সেটা চলে এসছে 103 কোটি হচ্ছে এই মুহূর্তে, মানে 3 গুণেরও বেশি কিন্তু প্রফিট জাম্প করেছে 2023 সালে। অর্থাৎ প্রফিট বাড়ছে, সেলস গ্রোথ বাড়ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক রিটার্নটা কিন্তু কমছে। অর্থাৎ কোম্পানিটা যথেষ্ট স্ট্রং রয়েছে। এবং আমি এই মুহূর্তে যদি সাজেশনের কথা বলা হয়, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কিন্তু আমি এই কথাটা বলবো যারা এটাকে হোল্ড করছে তাদেরকে এক্সিট করতে না করবো, তাদেরকে সেল করতে না করবো। উপরন্তু এই সুযোগটাই কথাই বলছিলাম আগের বারেও যে এখন কিন্তু একটা বাইং অপরচুনিটি তৈরি হচ্ছে, 30% ডাউনের মতো হয়ে গেছে। মানে এই সিচুয়েশন দাঁড়িয়ে মানে অ্যাপ্রক্সিমেট 1920 থেকে 1928-30-এর মধ্যে কিন্তু একটা বাইংয়ের কেনার একটা জায়গা তৈরি হয়ে গেছে। যারা নতুন কিনতে চাইছো তারা কিন্তু রাডারের মধ্যে রাখতে পারো, রিস্কি স্টক কিন্তু ভালো স্টক। চলে আসবো আমরা দারুণ ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে চলে এলাম এবং যে ঘটনাটা বলতে চাইছি বন্ধু সেটাও কিন্তু একটা ফ্যান্টাস্টিক, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরকে নিয়ে। সেমিকন্ডাক্টর নিয়ে বলার আগে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে কিনা সঙ্গে সঙ্গে জেনুইন ইনফরমেশনগুলো, ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো তোমার কাছে চলে আসে। সেমিকন্ডাক্টরকে নিয়ে কিন্তু আর একটা ভালো একটা নিউজ এসে পৌঁছেছে আমাদের কাছে এই মুহূর্তে। সেমিকন্ডাক্টরের উপর কিন্তু দুর্দান্তভাবে কাজ চলছে। আমি জাস্ট কিছুদিন আগে আলোচনা করছিলাম এটা নিয়ে। সেমিকন্ডাক্টর অলরেডি যেসব কোম্পানিগুলো রয়ে গেছে তাদের মধ্যে কিন্তু বিদেশে যে কোম্পানি কোয়ালকম, তারা কিন্তু ইন্ডিয়াতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছে এবং ঘটনা কোয়ালকমকে বলা হয় বিশ্বের মধ্যে সেরা কোম্পানি। অ্যাপেলের আইফোনে কিন্তু কোয়ালকম প্রসেসর লাগানো এবং তোমাদের যে মোবাইলগুলো ইউজ করা হয় ম্যাক্সিমাম কিন্তু কোয়ালকম। এই সিচুয়েশন দাঁড়িয়ে আর যে কোম্পানিগুলো আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, কাজ করছে বা ইন্ডিয়াতে
যে কোম্পানিগুলো এই সিচুয়েশনে রয়ে গেছে ইন্ডিয়াতে, AMD একটা রয়েছে এবং সেকেন্ড যে কোম্পানি সেটা হচ্ছে মাইক্রন রয়েছে। আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে এইসব কোম্পানিগুলোর সঙ্গে কোয়ালকমে ঢুকে আসাটা এবং বিশাল পরিমাণ টাকা, প্রায় বহু গুণ টাকা এখানে মেগা ইনভেস্টমেন্টের কথা নিয়ে যে বলছিলাম, এবং সেখানে আমরা কোয়ালকমকে নিয়ে যে আলোচনাগুলো করছিলাম তার পরবর্তীকালেই আমরা সেমিকন্ডাক্টরকে নিয়ে নতুন একটা খবর শোনা গেল। তো খবরটা কী আছে সেটাকে একটু শেয়ার করা দরকার আছে, এবং সেখানে কোন স্টকটা বা স্টকগুলো ইনভলভ রয়েছে সেগুলোতে এই মুহূর্তে ইনভেস্ট করতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে কত গুণ আমরা রিটার্ন পেতে পারি সেটাও কিন্তু একটা দেখবার বিষয় রয়েছে। তো চলো আসা যাক সেকেন্ড জায়গাতে, অর্থাৎ যে সেক্টরের কথা আমি বলছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর। সেমিকন্ডাক্টর এমনই একটা সেক্টর যে সেক্টরের সমস্ত মানে এই যে চিপগুলো ডিজাইন করা হয়, চিপগুলো কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনিক গুডসে আজকের দিনে কিন্তু সেমিকন্ডাক্টর চিপ লাগছে। আমরা জেনেছি টাটা মোটরস কোম্পানি যখন তাদের যে মোটরগুলোকে নিয়ে এলো বাজারে, আসার পরে সেমিকন্ডাক্টর একটা বিশাল বড় অভাব সৃষ্টি হলো। চায়না যেখানে সেমিকন্ডাক্টরের প্রধান জায়গা ছিল আর আমেরিকা ছিল সেকেন্ড পজিশনে, এদের দিক থেকে যখন প্রোডাকশনটা কমে গেল তখন টাটার পক্ষে কিন্তু কোম্পানি থেকে মোটরগুলো বের করা একটা অসুবিধার সৃষ্টি হচ্ছিল। ফলে টাটা কোম্পানি তার নিজস্বভাবে অন্যান্য কোম্পানির সঙ্গে টাই আপ করলো, যেমন রিসেন্টলি জানলাম মাইক্রন কোম্পানির সঙ্গে টাই আপ করেছিল, করে সেমিকন্ডাক্টর একটা বড় জায়গা তৈরি করতে চলেছে। তো এই যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে এখন এই মুহূর্তে, ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে এবং এই ইনিশিয়েটিভ নেওয়ার পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা 3টে জায়গাকে এই মুহূর্তে সিলেক্ট করেছে যে এই 3টে জায়গায় আমাদের কাজ হবে। তো এই 3টে যে জায়গা তৈরি করেছে তা, এবং সেখানে যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে সেটিং আপ অফ এ 3 সেমিকন্ডাক্টর প্ল্যান্ট উইথ ইনভেস্টমেন্ট অফ রুপিস 1.26 লাখ ক্রোর্স, মানে 1.26 লাখ ক্রোর্সের কাজটা, ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু হতে চলেছে। এবং সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে 100 দিনের মধ্যেই কাজটা করা হবে। তো প্রপোজাল যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে এক সাইডে গুজরাটের উপর টার্গেট করা, সেকেন্ড হচ্ছে আসামে। তো গুজরাটে যে কাজটা করা হবে সেটা কিন্তু টাটা টেকনোলজি, টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার করছে তাইওয়ানের একটা কোম্পানির। তাইওয়ানের যে কোম্পানিটা প্রেজেন্টলি খবর পাওয়া যায় PSMC, এই কোম্পানিটা কিন্তু টাই আপ করছে টাটা টেকনোলজির সঙ্গে, টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে। এই যে দুটো কোম্পানি টাই আপ করছে, যাকে PSMC মানে পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলা হচ্ছে, কর্পোরেশন বলা হচ্ছে, এরা এখানে অর্থাৎ এই গুজরাটে 91,000 কোটি টাকা 91,000 ক্রোর্সের একটা বড় ইনভেস্টমেন্ট চলছে। এবং এই যে ব্যাপারটা চলছে এর ফলে আমরা দেখতে পারবো এখানে একটা বিশাল বড় পরিবর্তন হতে চলেছে সেক্টরে। সেকেন্ডেও আরেকটা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে ইনভেস্টমেন্ট করতে চলেছে সেটা হচ্ছে আসাম। আসামে প্রায় 27,000 ক্রোর্স, 27,000 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হচ্ছে, এবং এটাও একটা টাটা কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছে। এবং টাটা কোম্পানিটা আসামের যে মরিগাঁও বলে জায়গা আছে, মরিগাঁওতে এরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল অ্যান্ড টেস্ট প্রাইভেট লিমিটেড। টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল অ্যান্ড টেস্ট প্রাইভেট লিমিটেড বলে টাটারই একটা সাব কনসার্ন আছে, তারা এই কাজটা করছে। এবং এর ফলে এই যে দুটো কোম্পানি, এই দুটো জায়গাতে এরা যে বিশালভাবে কাজ হচ্ছে, ভারত সরকারের মানে পৃষ্ঠপোষকতা যাকে বলা যেতে পারে, সেখানে যে কোম্পানিটা এই মুহূর্তে আমার মনে হয় দুটো কোম্পানি টাটা রাখতে পারে, একটা টাটা এলেক্সি আর একটা টাটা টেকনোলজিস। আমি এখানে টাটা এলেক্সির থেকে টাটা টেকনোলজির দিকে বেশি বুলিশ রয়েছি, এই কারণে আমার মনে হচ্ছে টাটা টেকনোলজি কিন্তু ফিউচারে গিয়ে বিশাল ভালো কিছু করতে পারে। এবং এই ঘটনাটা কিন্তু তার একটা বড় আমাদের কাছে প্রকাশ বলে মনে হয়েছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে তোমরা যদি দেখতে পারবে যে টাটা এলেক্সি যে কাজগুলো করে সেটা কিন্তু অটোমোবাইল সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সেমিকন্ডাক্টর কীভাবে কাজে লাগানো যায় তার উপরে। এবার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের যে পার্টটা সেটার সঙ্গে সফটওয়্যারের ইন্টারলিঙ্ক করে এরা কিন্তু কাজগুলো করছে। নেক্সট অন টাটা টেকনোলজি কিন্তু টাটা মোটরসের সবচেয়ে বড় 40% যে প্রোডাকশান পার্টসগুলো সেগুলো কিন্তু দিচ্ছে টাটা টেকনোলজিস। এবং টাটা টেকনোলজি ছাড়াও বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে, যেরকম ফোর্ডের কথা শুনেছি আমরা, এছাড়াও আরও সমস্ত কোম্পানিগুলো আছে তাদেরকেও কিন্তু এরা সাপ্লাই করছে। ফলে এরা পার্টসের দিক থেকে স্পেশালিস্ট, এবং সেখানে সেমিকন্ডাক্টরটাকে ভীষণভাবে কাজে লাগাচ্ছে। তাহলে আমরা ব্যাপারটা বুঝে গেলাম সেমিকন্ডাক্টর কীভাবে আসে। ফলে আমরা দেখে নিতে পারবো এই মুহূর্তে এই কোম্পানিটাকে স্পেশালিভাবে আমরা জোর দিতে চলেছি যে কোম্পানিটা সেমিকন্ডাক্টরে কাজ করবে। সেকেন্ড যে ঘটনাটা তাহলে চলে এলো, এর সঙ্গে সঙ্গে ASM টেক বলে একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটাও কিন্তু সেমিকন্ডাক্টরের উপর কাজ করছে। তো এরা এই সব কোম্পানিগুলোকে এই মুহূর্তে রাডারে রাখতে হবে, যাতে কিনা ভবিষ্যতে এখন ইনভেস্ট করলে ভবিষ্যতে গিয়ে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যাবে।
তাহলে একটা সুন্দর জায়গায় আমরা চলে এলাম। ফার্স্ট ওয়ান আমরা বুঝে গেলাম স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর সঙ্গে যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো তার মধ্যে সেরা যে কোম্পানি তার কথা নিয়ে আমরা বলে নিলাম। আমরা সেকেন্ড সেমিকন্ডাক্টরের উপরে কীভাবে এগোতে চলেছে, কোন কোম্পানি কীভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন সেট করে ফেলেছে যে এরিয়াগুলো, সেখানে 1.26 লাখ ক্রোড় যখন ইনভেস্টমেন্ট করা শুরু করে দিয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ির সঙ্গে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। থার্ড যে বিষয়টা নাকি বলবো, সেই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আইটি সেক্টরের বহুদিনই ভিডিও করেছি এবং প্রেজেন্টলি অনেকে এটা খুব ফ্রাস্ট্রেটেড, কোম্পানিটা কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে। আইটি কোম্পানি যেখানে অন্যান্য কোম্পানিগুলো ইম্প্রুভমেন্ট করে গেছে, কিন্তু এই কোম্পানিটা তেমন উন্নতি করতে পারছে না। সেখানে এদের সকলের প্রশ্ন, তাহলে কোম্পানিটা ডাউন হয়ে গেল, কোম্পানিটা পার্মানেন্ট অবস্থা খারাপ, ইন্টারনাল কোনো প্রবলেম যে কারণের জন্য ইম্প্রুভমেন্ট দিচ্ছে না, কোনো কাজে লাগছে না। কোম্পানিটা কি, কোম্পানিটা প্রফিট কনস্ট্যান্টলি বাড়ছে, কোম্পানিটা সেলস কনস্ট্যান্টলি বাড়ছে, কোম্পানিটা শুধুমাত্র ইন্ডিয়া না বিদেশে ম্যাক্সিমাম জায়গায় এদের কাজ। আমরা যদি জানি ইউএসএতে 70% রেভিনিউ এদের আসছে, আর ইউরোপ থেকে 9% রেভিনিউ এবং ইন্ডিয়া থেকে 16% রেভিনিউ মোটামুটি এদের আসছে। কোম্পানিটা ম্যানেজমেন্ট তরফ থেকে খুব বুলিশ এবং অনেক ভালো ভালো পজিটিভ কথা বলা হয়েছে। এবং প্রেজেন্টলি যে খবর রয়েছে সেটা হচ্ছে এরা বলছে কতগুলো ভার্টিক্যাল অর্গানাইজেশন, যে নিউজ পাওয়া গেছে, খবর পাওয়া গেছে সেই অনুযায়ী নিউ ভার্টিক্যাল অর্গানাইজেশন স্ট্রাকচার 6টা নিউটা কি বক্তব্যটা হচ্ছে এই কোম্পানিটা 6টা সেগমেন্টে ভাগ হয়েছে, 6টা সেগমেন্টে এরা একসঙ্গে কাজ করছে এবং 6টা এভিনিউ এরা বের করে ফেলেছে। এইভাবেই তৈরি হয় বন্ধুরা, যখন কোনো কোম্পানি, যে সেই কোম্পানি হোক না কেন, যতক্ষণ সে নতুন কিছু দেখাতে না পারছে, নতুন কিছু পজিটিভিটি না আনতে পারছে, ততক্ষণ পর্যন্ত কোম্পানিটা কিন্তু স্ট্যাগন্যান্ট জায়গায় রয়ে যায়। যেখানে যে মুভমেন্টগুলো করে সেটাকে বলে সাইডওয়ে মুভমেন্ট। এখানে মুভমেন্টটা আপও থাকে না, আবার ডাউন থাকে না। ডাউন থাকে না কারণ কি, ইনভেস্টাররা বুলিশ থাকে, কারণ কোম্পানি খারাপ মতো নয়, কিন্তু কোম্পানি উঠতে পারছে না। তার স্পেশাল কারণ হচ্ছে কোম্পানির মধ্যে এই ধরনের জিনিসগুলো নিয়ে আসা। তো এই যে ভার্টিক্যাল যে অর্গানাইজেশনের নিউ স্ট্রাকচার চলে এসছে, কী কী রয়েছে এর মধ্যে, এক নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এনার্জি অ্যান্ড ইউটিলিটি রয়েছে। তো ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং রয়েছে, এনার্জি রয়েছে, ইউটিলিটি রয়েছে, এক নাম্বার। নাম্বার 2 কী রয়েছে, হেলথ কেয়ার রয়েছে এবং লাইফ সায়েন্স রিলেটেড যে স্ট্রাকচারটা তার মধ্যে মানে এর ওপরে কাজ করছে। 3 নাম্বার কাজ করছে রিটেলের ওপরে। 4 নাম্বার যদি কাজ দেখি সেখানে দেখবো ব্যাঙ্কিং, ফিনান্স এবং ইন্স্যুরেন্স সার্ভিসেসের উপরে কিন্তু কাজ করে এরা। নাম্বার 4 দেখবো কি, সিপিজি এবং লজিস্টিক্সের উপর কাজ করছে, এখানেও একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে তুমি দেখে নাও এছাড়াও যে কাজ করে হাইটেক মিডিয়া এবং এডুটেকের ওপর। এডুটেক বলতে ছোটদের যে সমস্ত এডুকেশনাল টেকনোলজি অ্যানিমেশনের মাধ্যমে শেখানো হয়, এই ধরনের কাজগুলো কোম্পানিটা করছে। কোম্পানিটার নাম কি, হ্যাপিয়েস্ট মাইন্ড। হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে কিন্তু এর আগে আমাকে একাধিকজন দুজন কমেন্ট করেছিল এবং বেশ রীতিমতো উদ্বিগ্ন ছিল যে কোম্পানিটা ইনভেস্ট রয়েছি, কোম্পানি তাহলে কি ইম্প্রুভমেন্ট হবে না, তাহলে কোম্পানিটা সেল করে বেরিয়ে যাবো। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই ঘটনা নিয়ে একটু বলতে চাই। প্রথম ঘটনাটা হচ্ছে তো আমরা জেনে নিলাম, সেটা হচ্ছে 6খানা ভার্টিক্যালে এরা মুভ করা শুরু করেছে, ফলে এটা একটা বড় জায়গা আসতে চলেছে। সেকেন্ড ওয়ান, ম্যানেজমেন্ট তরফ থেকে বলা হয়েছে, তারা বলছে কি $1 বিলিয়ন রেভিনিউ কিন্তু 2031 সালের মধ্যে আসতে চলেছে। $1 বিলিয়ন রেভিনিউ। তো এই আমরা যে স্মল ক্যাপ কোম্পানিটার কথা বলতে চলেছি, কোম্পানিটা $1 বিলিয়ন রেভিনিউ বলতে কত বোঝায়, বোঝাচ্ছে 8,286 কোটি অ্যাপ্রক্সিমেট। তো 8,286 কোটি যদি রেভিনিউ আসে, এই মুহূর্তে তার রেভিনিউ কত, আমরা ডিসেম্বর 2023-এর যে রিপোর্ট পাচ্ছি তার অনুযায়ী রেভিনিউর পরিমাণ দাঁড়াচ্ছে 1,000 কোটির কাছে, 1,000 crores। তো 1,000 crores to 8,286 crores-এর যখন জাম্পটা আসা, সো এই যে জাম্পটা 8 গুণ বাড়ার কথা বলছে, এটা কিন্তু ম্যানেজমেন্ট এটা কনফার্মলি বলছে। সুতরাং এখানে দাঁড়িয়ে তুমি যখন ভাবনা চিন্তা করো, আমরা 6 বছরের মধ্যে কিন্তু 8 গুণ বাড়ানোর কথা বলছে। কারণ কোম্পানিটা ভালো জায়গায় আছে, কোম্পানি পজিটিভ ব্যাপারগুলো আছে বলেই কিন্তু কোম্পানিটা এতটা বুলিশ এবং এভাবে কাজ করছে। সুতরাং পজিটিভিটি, আমরা যদি প্রফিট গ্রোথ থেকে যথেষ্ট সুন্দর রয়েছে, সেলস গ্রোথ থেকে যথেষ্ট সুন্দর রয়েছে, ঘটনা যেটা সেটা হচ্ছে কি, রেভিনিউ ম্যাক্সিমামটা আসছে ইউএসএ থেকে। অথচ ইউএসএতে আমরা জানি মাঝখানে একটা ব্যাঙ্কিং একটা প্রবলেম চলে এলো, ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট নিয়ে প্রবলেম চলে এলো, ডাচ ব্যাংকের প্রবলেম চলে এলো, সঙ্গে সঙ্গে আমরা দেখে নিয়েছি যে ইনফ্লেশনের একটা প্রবলেম চলছে। এফওএমসি মিটিংয়ে রেটটা বাড়ানোর কথাবার্তা চলছে, যদি ইন্টারেস্ট রেট বাড়ানো হাইক করা হয় সেক্ষেত্রে এফেক্ট পড়বে জনগণের উপর কী, ফলে এর যে বড় বড় যে প্রজেক্টগুলো সেগুলো থেকে যে এই ইনকাম, তখন এই কোম্পানিগুলোর প্রফিটের যেটা আসার
বা এদেরকে যে রেভিনিউগুলো দেওয়া সেগুলোর ক্ষেত্রে এদের কিছুটা প্রবলেম আসা শুরু হয়ে গেছে। ফলে এই সমস্ত কারণের জন্য কোম্পানিটা কিন্তু সাময়িকভাবে থেমে গেছে। কিন্তু সাময়িক থামা মানে প্রফিটের ক্ষেত্রে কোনো এফেক্ট হয়নি, সেলস গ্রোথে কোনো এফেক্ট হয়নি, বরঞ্চ এই ম্যানেজমেন্টের সব কথাগুলো বা এদের এই কাজকর্মগুলো এদেরকে আরও অনেক বেশি ইম্প্রুভমেন্ট আসতে চলেছে বলে মনে করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে। তো আজকে আমরা দুর্দান্ত সুন্দর ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে অনেক কিছু জিনিস শিখে নিলাম। প্রথম ব্যাপার আমরা শিখে নিলাম স্পেস ডিফেন্স সেক্টরে কীভাবে গগনযান মিশনে 24-25 সালের মধ্যে একটা কী বিশাল ঘটনা ঘটতে চলেছে। অর্থাৎ এই স্পেস ক্ষেত্রে স্পেস রিসার্চের ক্ষেত্রে যে সেক্টরে যেসব স্টকগুলো আছে প্রত্যেকটা রীতিমতো বুম হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সেরা কোনটা সেটাকে নিয়ে আমরা আলোচনা করে নিলাম। সেকেন্ড আমরা আলোচনা করে নিলাম সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর কি দুর্দান্ত জায়গা আসতে চলেছে। থার্ড যেটা সেটা হচ্ছে আইটি সেক্টর, যেখানে এত সুন্দর চলছে, সেখানে এই যে স্টকটার কথা নিয়ে বলেছিলাম যে স্টকটা কিন্তু তেমন মুভ করছে না, অথচ তার মধ্যে পোটেনশিয়াল ক্যাপাবিলিটি অসম্ভব ভালো রয়েছে। এক্সটার্নাল প্রবলেমগুলো থাকতে পারে কিন্তু ইন্টারনাল কোনো প্রবলেম তার মধ্যে নেই, এবং সে কারণের জন্য আগামী দিনে ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে 8 গুণ প্রফিট বাড়ার। সুতরাং এই বিষয়টি নিয়ে এইগুলো তোমরা যদি নতুন কেউ শুনতে যাও যারা রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে সঙ্গে সঙ্গে ইনফরমেশন তোমার কাছে চলে যায়। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদের অসংখ্য লাইক সবসময় পাই, সেরকম লাইক এখনও আশা করব। এই লাইকটা আমাকে মোটিভেট করে এবং বুঝতে পারি আমি যে কাজটা করছি সেটা পারফেক্ট আছে। তো আজকে আমাদের শেষ করছি, নমস্কার।